যে মাঝে স্যার মেট্রিয়া নিয়ে আলোচনা করেছেন বিভিন্ন মেডিসিন গুলো নিয়ে, এবং মেডিসিন গুলো কিভাবে পড়তে হয় সেটা নিয়ে স্যার বুঝিয়ে দিয়েছেন। আজকে আসুন আমরা অরামনেট নিয়ে আলোচনা শুনবো। স্যারের কাছে বুঝে নেবো যে কিভাবে অরামনেট মেট্রিমেডিকাতে কিভাবে পড়তে হয় এবং সেইগুলোকে কিভাবে আয়ত্ত করতে হয়। আজ অরামনেটের প্রথম পর্ব নিয়ে আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর অমরনাথ চক্রবর্তী। আর আলোচনা চলাকালীন কেউ আনমিউট হয়ে যাবেন না, এবং মিউট ও ভিডিও ওপেন করবেন, এটা খেয়াল রাখবেন। প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। স্যার কেন্টের মেট্রিমেডিকা নিয়ে মেট্রিমেডিকা থেকে আলোচনা করবেন। আমি স্যারকে অনুরোধ করছি আজকে আলোচনা শুরু করার জন্য। স্যার শুরু করুন। শোনা, হ্যাঁ, উপস্থিত সকল চিকিৎসকবৃন্দকে আমার অন্তরে শ্রদ্ধা ভালোবাসা জানাই। এবং আজকে যে স্পেশাল ক্লাসটা যেটা হবে, হাউ টু মেক এ পিকচার অফ দ্য ট্রাক, এটা শুধু এইটুকু না। আমি যেটা এখানে যে জিনিসটা নিয়ে আলোচনা করব আমরা, সেটা হচ্ছে কি, যে জার্নি অফ দ্য পেশেন্ট। এই জার্নি অফ দ্য পেশেন্টটা যদি না ঠিক হয়, তাহলে শুধুমাত্র আপনি ওই সিমটম নিয়ে আপনি কি করবেন, ভ্যালিয়েশন সাপ্রেশন করবেন, আর অসৎ হলে পরে উইল বি সাকসেস বলে প্রচার করবেন। হ্যানিম্যান সাধে কি অর্গাননে অডে সাপেরি বলেছেন? বুকে হাতে বলুন তো, আমাকে কিছু বলা দরকার নেই। কটা আপনি সত্যি কথা বলেন আপনার রেজাল্ট নিয়ে? অনেক সাহস থাকলে এটা বলা যায়। সত্যের প্রতি নিষ্ঠা যদি থাকে তবেই সেটা বলা যায়। এবং সোনা, সোনা অত্যন্ত মূল্যবান বস্তু। সোনা অত্যন্ত মূল্যবান বস্তু, কিন্তু কেমিক্যাল দিক থেকে যদি আমি সোনাকে বিচার করি, আগে তো সেই দাঁতের ফুটো বন্ধ করার জন্য করা হতো আর গয়নার জন্য করা হতো। এছাড়া তো সোনার কোনো সেরকম কোনো ব্যবহার নেই। আপনি একটু ভেবে দেখুন দেখিনি, যে লোহা, ফেরাম মেটালিকাম, ফেরাম মেটালিকাম, লোহা, লোহার কি ধর্ম? লোহার ধর্ম হচ্ছে কি না, অক্সিজেনের সঙ্গে কি করে, সে যৌগ গঠন করে, কি স্টেবল যৌগ, যে মরচে পড়া, যেটা এটা স্থায়ী যৌগ সে তৈরি করে। এই লোহাই যখন আমাদের হিমোগ্লোবিন হয়ে যদি ভেতরে যায়, তখন সে কি করে, অস্থায়ী যৌগ তৈরি করে সে অক্সিজেনকে ক্যারি করে, বহন করে সে পৌঁছে দেয়। তাহলে এখানে পুরো তার চরিত্রটি বদল হয়ে গেল। এটা খুব ভাবতে অবাক লাগছে যে আমরা এখনো পর্যন্ত হোমিওপ্যাথিকে আমরা ব্যাকওয়ার্ড ভাবি। এটা হচ্ছে আমাদের ভাবনার দৈন্যতা। আমি শুধু আপনাদের কাছে ঘটনাটা তুলে ধরছি। আমি এখানে একটা কি বললাম, এই যে আয়রনের যে বললাম, কেমিক্যাল প্রপার্টি হচ্ছে কি, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে মরচে তৈরি করবে, এই তো। কিন্তু যখন ওটা ব্লাডে থাকবে তখন ওটা তা করবে না, সেখানে তো আয়রন আছে। আয়রনটা এমন ফর্মে থাকবে, যে ফর্মে থাকলে সে কিন্তু মরচে তৈরি করা তো দূরের কথা, এখানে আনস্টেবল যৌগ তৈরি করবে। আর এর ক্ষেত্রে মরচে তো যৌগ, মানে যেটা স্থায়ী যৌগ, এটা নষ্ট হয় না, আরো বাড়তে থাকবে। বুঝতে পারছি চরিত্রটা পাল্টে যাচ্ছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে গোটা ওয়ার্ল্ডে সর্বক্ষেত্রেই বলুন কেটে কেটে যাচ্ছে। কেটে যাওয়ার তো কথা নয়। আমি তো পাখাই চালাইনি, আমি তো পাখা ডিস্টার্ব করবে বলে আমি পাখা চালাইনি ভয়ে। সব সময় লাগছে কি, না কারো কারো লাগছে? সব সময় লাগছে না স্যার, ওই কখনো কখনো হচ্ছে স্যার। ঠিক আছে, আচ্ছা এখন ঠিক কথা আছে, ক্লিয়ার। আমি তাহলে একটু মুখটা কাছে নিয়ে যাই। স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে, স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে। এইবার তাহলে কি হলো দেখুন, এই যে চরিত্রটা যেটা আমরা দেখতে পাচ্ছি, তার কি কি চরিত্র পাই আমরা? চরিত্র পাই হচ্ছে, একটা হচ্ছে তার ভৌত চরিত্র, ভৌত গুণাগুণ, আর একটা হচ্ছে রাসায়নিক গুণাগুণ। এবং এইগুলো ক্রমশ গবেষণার মাধ্যমে এগুলো ক্রমশ বাড়ছে। কিন্তু একটু ভেবে দেখুন দেখিনি, হ্যানিম্যান তো একজন বড় সায়েন্টিস্ট ছিলেন, তিনি তো
ল্যাভোসিয়ারের বন্ধু ছিলেন, ফরাসি বিজ্ঞানী ল্যাভোসিয়ার, যিনি অক্সিজেন আবিষ্কার করেছেন। তিনি আক্ষেপ করে এরকম একটা কথা বলেছিলেন, উনি যদি হোমিওপ্যাথ না হয়ে যদি একজন বিজ্ঞানী হতেন, এরকম করে আফসোস করেছিলেন। এবং ওনার একটা ইয়েও আছে, হ্যানিম্যানের একটা মার্কিউরিয়াস সলিউলাস হ্যানিম্যানাই বলে একটা পেটেন্টও আছে ওনার। উনি শুধু এইটা কেমিস্ট্রি নয়, উনি ফিজিক্যাল সায়েন্সও অসাধারণ পাণ্ডিত্য ছিলেন। যদি আপনি ইয়ের বই পড়েন, যদি আমাদের ওই নামটা রিচার্ড হেলের বই যদি পড়েন, তাহলে দেখতে পাবেন সেখানে এটা পাবেন। হ্যানিম্যান কি করলেন? হ্যানিম্যান ড্রাগ প্রুভিং করে কি করলেন? ড্রাগ প্রুভিং করে যে গুণাগুণগুলো আবিষ্কার করলেন, সেগুলো যদি মিথ্যে হয়, তাহলে রোগী সারে কি করে? তাহলে সেগুলো সত্য। তাহলে প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে আর কোনো বিজ্ঞান এই ডায়নামিক স্তরে ভাবনা চিন্তাটা করে নাই। এই ডায়নামিক স্তরে চলে গেলে পরে চরিত্র পুরো পাল্টে যায়, এবং এটা একটা পারভার্টেড মানুষের মতো দাঁড়ায়। পারভার্টেড মানুষের মধ্যে দাঁড়ায়। আপনি দেখুন, ফেরামেটালিকাম পড়তে চান বা অরাম মেটালিকাম পড়তে চান, প্রত্যেকেই একটা মানসিক চরিত্র আছে, অবশ্যই পারভার্টেড চরিত্র। এই পারভার্টেড চরিত্রগুলো, এবার দেখুন, ফেরাম তো আপনার শরীরে আছে, লোহা তো আছে, একটা যৌগ হিসেবে আছে, কিন্তু সোনা তো নেই। তবু সোনা আপনার উপরে প্রভাব বিস্তার করে কেন? এর রহস্যটা কোথায়? রহস্য একটা আছে। সেটা হচ্ছে কি, যদি বিজ্ঞানের দিক থেকে, যেহেতু আমরা বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞানের দিক থেকেই ভাববো, অন্য কোনো দিক থেকে ভাববো না। বিজ্ঞান কি বলছে? যে সূর্যের একটা অংশ ভেঙে পৃথিবীর সৃষ্টি হয়েছে, বা এই কথাটা বলা হয়েছে। তাহলে ব্যাপার হচ্ছে, এক থেকে এই পৃথিবীর সৃষ্টি, মানে এই এত বড় পৃথিবীর সৃষ্টি এক থেকে হয়েছে, এক থেকে সৃষ্টি তো। এবার দেখুন, এক থেকে সৃষ্টি হয়ে কি হয়েছে? ভিন্নতা প্রাপ্তি হয়েছে, বিভিন্ন ভিন্নতা প্রাপ্তি। ভিন্নতা প্রাপ্তির জন্য আপনার সঙ্গে আমার তফাৎ, হ্যাঁ, একটা একটা গাছের সঙ্গে আরেকটা গাছের তফাৎ, একটা পশুর সঙ্গে আরেকটা পশুর পার্থক্য, এগুলো সবই হয়েছে। সবই যেন আলাদা আলাদা ভাবে আমরা ভাবছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে প্রকৃত জ্ঞান যদি আপনার মধ্যে ডেভেলপ করে, তখন দেখবেন সবই এক, ভিন্ন ভিন্ন রূপ মাত্র। যেমন আমরা কারো কাকা, কারো মামা, কারো দাদা, কারো ভাই, কারো প্রেমিক, কারো বন্ধু, কারো ডাক্তারবাবু, আমাদের যেমন বিভিন্ন চরিত্র আছে, কিন্তু মানুষটা তো একই। এই কথাটা হজম করা একটু কঠিন মনে হবে, একটু কঠিন মনে হবে। দেখুন, জড় আর জীব, আমরা জড় পদার্থকে জড় পদার্থ বলি, জীবকে জীব, যার প্রাণ আছে তাকে জীব বলি, এবং এর মধ্যে আমি ইনক্লুডিং উদ্ভিদও বলছি। তার প্রশ্ন হচ্ছে কি, এগুলো কি সত্য না মিথ্যা? দর্শন কি বলছে? এগুলো মায়া মাত্র। মায়া কেন? এগুলো হচ্ছে ইটার্নাল ট্রুথ নয়, শাশ্বত সত্য নয়, এগুলো পরিবর্তনশীল। একটা মানুষ মরে গেলেন, মরে গেলে পরে যদি তাকে পুড়িয়ে দেওয়া হয়, তাহলে তার সে বায়ুতে তার সবকিছু মিশে যাবে। যদি তাকে কবরে দেওয়া হয়, তাহলে মাটিতে সে মিশে যাবে। তারপর প্রকৃতির মধ্যেই সে আবার ফিরে যাবে, নিজের জন্য সে কিছু রাখতে পারবে না। এইটা যদি সত্য হয়, তাহলে আমরা তো এই প্রকৃতির মধ্যে তো সৃষ্টি হয়েছি। এই প্রকৃতি একটা সূর্যের অংশ থেকে তো সৃষ্টি হয়েছি। তাহলে আমাদের মধ্যে কি কোনো সম্পর্ক নেই? না, লোহার সঙ্গে সম্পর্ক আছে, তামার সঙ্গে সম্পর্ক আছে, সালফার অধাতু, তার সঙ্গে সম্পর্ক আছে, ব্লাডের মধ্যে এগুলো আমরা পাচ্ছি। কিন্তু যেটা নেই, লোহা তো ইয়েতে নেই, আমাদের তো সোনা নেই, সম্পর্ক নেই। জড় জীবের মধ্যে পার্থক্যটা কোথায়? না, জড় পদার্থ তার স্পেসিফিক সেন্সিটিভিটি থাকে, স্পেসিফিক, হ্যাঁ, বা কন্ট্রোলড সেন্সিটিভিটি থাকে। মানুষের ক্ষেত্রে যত উন্নত প্রাণী হবে, তার কি হবে? সেন্সিটিভিটিটা আরো হায়ার হবে। যত উন্নত প্রাণী হবে, তার সেন্সিটিভিটি, তার উত্তেজনায় সাড়া দেওয়ার ক্ষমতাটা অনেক বেশি হবে। তো ফলে বোঝাই যাচ্ছে এই যে বিষয়টা যেটা আছে এখানে, এখানে দেখুন, এই যে আমাদের সোনা, এটা কিন্তু কোনো কেমিক্যালে খুব একটা কাজে লাগে না, আগেই বলেছি আমি। দেখুন, এইটাকে যদি নাইট্রিক অ্যাসিড দেয়, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকশন করে, তার মানে স্পেসিফিক স্টিমুলেশন এগেনস্টে সাড়া দেয়, নর্মালি দেয় না। হ্যানিম্যান কি করলেন? তিনি এটাকে ড্রাগ প্রুভিং করলেন। ড্রাগ প্রুভিং করে এই দেখুন, এর মধ্যে যে মেন্টাল চরিত্রগুলো, মেন্টাল চরিত্র নেই বলছি আজকে, তো মেন্টাল চরিত্র নিয়ে মেনলি আলোচনা করব। এই মেন্টাল চরিত্রগুলো পেলেন। আপনি একটু ভেবে দেখুন দেখিনি, সোনা যে ইনার্ট জড় বস্তু বলা হচ্ছে, যাকে প্রাণহীন বস্তু বলা হচ্ছে, তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো যেগুলো দেখতে পাচ্ছি, মেন্টাল সিমটম যেগুলো দেখতে পাই, অবশ্যই সেগুলো পারভার্টেড।
কিন্তু পারভার্টেড হলে সেই পারভার্টেড মেন্টাল সিমটম তো আমাদের মধ্যেও আছে, মানুষের মধ্যে আলো, তাহলে মানুষের সঙ্গে সোনার রিলেশনটা হলো কি করে? এর উত্তরে একটাই, আমরা এক থেকে সৃষ্টি। দেখুন, আমাদের যে জন্ম, যে যত বড়ই মহাপুরুষ হোক আর আমার মতন অধমই হোক, আমাদের কিন্তু একটা কোষ থেকেই তৈরি। বাবার থেকে হ্যাপ্লয়েড, মায়ের থেকে হ্যাপ্লয়েড, দুটো মিলে ডিপ্লয়েড কোষ, দ্যাট মিনস সিঙ্গেল কোষ, যেটাকে জাইগোট বলা হয়। তাহলে এক থেকে সৃষ্টি, তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে তো একই দিতে হবে। চিকিৎসার ক্ষেত্রে মানুষটাকে তো এক ধরতে হবে, এক ধরতে হবে। ওষুধও দিতে হবে এক, দুটো দেয়া যাবে না, কোনোভাবেই দেওয়া যাবে না, এটা সৃষ্টি বিরোধী হয়ে যাবে। আমাদের যে সৃষ্টির যে রহস্য, যেটা সেই সৃষ্টির রহস্যের সঙ্গে বেইমানি করা হয়ে যাবে, আপনারা কোনোভাবে দিতে পারবেন না। এইবার প্রশ্ন হচ্ছে যে কোনো এক, যেমন ধরুন আমি একটা গ্র্যাজুয়েশন হয়েছে, গ্র্যাজুয়েট হয়েছে, হ্যাঁ আই এম এ গ্র্যাজুয়েট, খুব ভালো কথা, কি আমি এমএ পাস। আপনি কি হঠাৎ করে হয়েছেন? আপনার একটা জার্নি আছে, একটা পরপর গিয়েছেন আপনি। আমি যদি পড়াশোনা থেকেই ধরি, যদি সেই 1 থেকে ভর্তি হয়ে ধীরে 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 এগিয়ে আজকে এই জায়গায় পৌঁছেছে, তেমনি অরামের সিমটম আমরা অনেক পাবো, কিন্তু অরামের পেশেন্টটা কি করে তৈরি হয়? শুধু অরাম বলে নয়, ন্যাটামির বলুন, স্যালেসিয়া বলুন, ল্যাকেপোডিয়াম বলুন, জন্ম থেকে কি এগুলো হয়ে যায়? যদি জন্ম থেকে যদি মনে করেন যে পেশেন্টকে মধ্যে খুব ক্লিয়ার সিমটম দিচ্ছে এরকম ডিপ অ্যাক্টিং ড্রাগের, ইউ শুড এনকোয়ারি, তার ফাদার মাদারকে এনকোয়ারি করুন, তার ক্লোজ রিলেশনে তাদের খুব ভালো করে এনকোয়ারি করুন, দেখুন ওখান থেকে তদন্ত করলে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। কারণ জীবন এক অখণ্ড সত্তা, পূর্বপুরুষ থেকে আপনার মধ্যে এসছে, আপনি ক্যারিয়ার, আপনি মালিক নয়। আপনার মধ্যে যে প্রাণ শক্তি আছে, আপনি এর মালিক নয়, বুঝতে পারছেন? মালিক নয় যখন, তখন এখানে তো বেশি অহংকার করার কিছু নেই। আপনি শুধু ক্যারি করছেন, আপনার পূর্বপুরুষ থেকে আপনি ক্যারি করেছেন, আপনার পরবর্তী বংশ আপনাকে ক্যারি করতে হবে। এই ক্যারি করে করে এই প্রাণ শক্তিটা পরপর এগিয়ে চলেছে, এর কোনো খণ্ড নয়, অখণ্ড সত্তা। তেমনি চিকিৎসার ক্ষেত্রে আমাদের অখণ্ড মানুষটাকে ভাবতে হবে, তার পূর্বপুরুষ, অতীত, বর্তমান। দিস ইজ দ্য ফিলোসফি। এই যে হ্যানিম্যানের ফিলোসফি, এই জায়গাটা যদি আপনি না বোঝেন তাহলে মুশকিল হয়ে যাবে। এইবার দেখুন, আস্তে আস্তে আসছি কিভাবে কেন এইটাকে ডেভেলপ করেছেন। আপনি যদি একটা চরিত্র না চিনতে পারেন তাহলে হবেটা কি করে? আপনি করবেন কি করে চিকিৎসাটা? শুধু সিমটম? তাই যদি হতো তাহলে স্বরলিপি থেকেই সবাই ভালো গাইয়ে হয়ে যেত, তো আমিও খুব নাম করা গাইয়ে হয়ে যেতাম, ওই হতে পারলাম না তো। শিল্প সত্তা থাকতে হবে, এইটা মাথায় রাখতে হবে। হোমিওপ্যাথি কিন্তু প্রত্যেকেই, হোমিওপ্যাথি যে শিল্পী, হোমিওপ্যাথিতে প্রত্যেকেই আর্টিস্ট, মানে বিশেষ করে হোমিওপ্যাথ যারা, অল দেয়ার আর্টিস্ট। দ্য জেনারেল ফিচার্স। এবার আমি মূল জায়গায় আসছি। কেনকে আমি শতকোটি প্রণাম জানাই। কেন না থাকলে আমরা হ্যানিম্যানকে বুঝতেই পারতাম না। হ্যানিম্যান আরো উচ্চ স্তরের বিজ্ঞানী, কেন্ট আছে বলে আমরা বুঝতে পারছি। পরবর্তীকালে আমরা জেন কাঞ্জিলারের বই পড়ে আরো কিছু সমৃদ্ধ হয়েছি, আমাদের ভুলভ্রান্তিগুলো অনেকটাই সংশোধন হয়েছে। The general features of the remedy are such as relate to the mind, and that such as relate to the tissues of the body in general. বলছি সাধারণত এটা কি, মাইন্ড এবং টিস্যু মানে কলা, দেহ কলা, এটার মধ্যে এর সঙ্গে এর রিলেশন আছে। তারপর কি বলছে, ইন জেনারেল মানে আর কি, সাধারণত আর কি। হ্যাঁ, ইফ ইউ রান থ্রু দ্য মেন্টাল সিমটম, টেকিং দেম অল ইন অ্যাজ এ ওয়ান গ্রেট হোল। লক্ষ্য করে দেখুন, কথাগুলো খেয়াল করুন। এখানে কি বলছে, এই যে তার মেন্টাল সিমটম গুলো যখন আপনি দেখবেন, টেকিং দেম অ্যাট ইন অ্যাজ ওয়ান গ্রেট হোল, এই যে সিমটম গুলো, যত মেন্টাল সিমটম গুলো যখন দেখবেন, তখন তাকে কি হিসাবে দেখবেন? অল ইন অ্যাজ ওয়ান গ্রেট হোল, মানে সবগুলোকে একসঙ্গে, গ্রেট হোল মানে বড়, একসঙ্গে সমন্বয় করে আপনাকে দেখতে হবে, বিচ্ছিন্ন করে নয়। বিচ্ছিন্ন করা চলবে না, বিচ্ছিন্নতাবাদী চলবে না হোমিওপ্যাথির মধ্যে। হোমিওপ্যাথি সবসময় সমন্বয়, সমন্বয়টা অবশ্যই যুক্তিসঙ্গত হতে হবে। আমার খামখেয়ালির কোনো জায়গা নেই, হ্যানিম্যান যা করে দিয়ে গেছেন, খামখেয়ালির কোনো জায়গা নেই। এবং আমি এই তো 201 নম্বর ইয়েটা, এই
কালকেই পাবলিশ করে দেবো অর্গানন থেকে। সেখানে এই যে কি করা হচ্ছে, সব ওই লোকাল ডিজিজ চিকিৎসা করা হচ্ছে, সেটা যে কি কত সর্বনেশে জিনিস এই এত করে পরিষ্কার বলেছে। আমরা তো সেটাই করে চলেছি, অমুক ডিজিজ সারিয়েছি, তমুক ডিজিজ সারিয়েছি, এই করেছি, এটা তো নয়। অ্যাজ এ হোল, অ্যাজ এ হোল সবসময় সার্বিকভাবে দেখতে হবে। আমি একটা কোষ থেকে তৈরি হয়েছি, আমার এত লক্ষ লক্ষ কোষ আছে, লক্ষ লক্ষ কোষ থাকলেও আমি সেই এক থেকে সৃষ্টিকে ভুলে গেলে চলবে না। আপনি যদি সৃষ্টিকে ভুলে যান বা সৃষ্টিকর্তাকে যদি ভুলে যান, আপনি ধ্বংস হয়ে যাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে আমাদের বুঝে কাজ করতে হবে। হোমিওপ্যাথি শুধুমাত্র একটা বিজ্ঞান নয়, বিজ্ঞানের সঙ্গে সঙ্গে ফিলোসফি। ইফ ইউ মেন্টাল, হ্যাঁ, গ্রেট অ্যাজ এ হোল, তাহলে এই জায়গাটা বোঝা গেল, অল ইন অ্যাজ ওয়ান গ্রেট হোল। এই কথাটা কিন্তু ভুলবেন না, এই কথাগুলোই তো কেন্ট এরকম ছোট্ট ছোট্ট করে ঢুকিয়ে দিয়ে চলে গেছেন, আমরা এই জায়গাগুলোকে আগে বাদ দিই। তার বলছে গ্রেট হোল, and you will see the all the affections, all the affections, affection মানে ভালোবাসা। ভালোবাসা তো অনেক রকমের হয়, স্নেহ হয়, মমতা হয়, ভালোবাসা হয়, সাহায্য করে হয়, অনেকভাবেই ভালোবাসা প্রকাশ পেতে পারে। তা এই যে এখানে অ্যাফেকশনস বলছে, তার মানে আমাদের তো প্রত্যেকেরই ভালোবাসার বিভিন্ন রূপ আছে। আপনি একই ব্যক্তি, আপনি একই ব্যক্তি, আপনার মাকে যখন ভালোবাসবেন সেখানে শ্রদ্ধা থাকবে, আপনি স্ত্রীকে যখন ভালোবাসা থাকবে সেখানে প্রেম থাকবে, আপনার সন্তানকে যখন ভালোবাসবে তখন ওর স্নেহ থাকবে। বোঝা গেছে ব্যাপারটা? আমি তো একই ব্যক্তি, জায়গা বিশেষে আপনার রূপটা পাল্টাচ্ছে, কিন্তু রূপটা পাল্টালে একই তো, সেই তো অ্যাফেকশনই, সেই তো ভালোবাসাই তো, ভালোবাসার বাইরে তো নয় সেগুলো। তাহলে বোঝা গেছে এইখানে হ্যানিম্যানের এই কেন্টের যে কথাটা, যেটা অসাধারণ কথা এখানে, অ্যাফেকশনস, অল দি অ্যাফেকশনস। আমরা কি করবো, অনেক সব ধরনের ভালোবাসা। আর এই ভালোবাসাটা কেন, অ্যাফেকশনস কথাটা কেন তিনি বললেন সেটা তাকে বুঝতে হবে। আমি উদাহরণ দিয়ে বললাম, ন্যাচারাল টু হেলদি ম্যান, এই যে ভালোবাসা ন্যাচারাল টু হেলদি ম্যান, আমাদের যারা হেলদি ম্যান আমাদের মধ্যে কিন্তু এইটাতে ন্যাচারাল, আমরা মাকে শ্রদ্ধা করব, আমার স্ত্রীকে আমি ভালোবাসবো, আমার সন্তানকে আমি স্নেহ করব, এগুলো তো ন্যাচারাল জিনিস। এগুলো গন্ডগোল হয়ে পড়ে। আপনি যদি আপনার মাকে যদি অশ্রদ্ধা করেন তাহলে কি এটা ন্যাচারাল হলো? স্ত্রীকে যদি ভালো না বেসে আপনি যদি পরকীয়া করেন সেটা কি ন্যাচারাল হলো? আপনি সন্তানকে স্নেহ না করে অকারণে তাকে পেটাই করেন, এটা কি ন্যাচারাল হলো? তাহলে এটা ন্যাচারাল হবে না। যা কিছু ন্যাচারাল নয় সেটাই তো ডেভিয়েশন, সেটাই তো বিচ্যুতি, সেটাই তো বিচ্যুতি। তা ন্যাচারালটা কোনটা আপনি জানতে হবে। ন্যাচারাল দ্যাট মিনস নর্মালও বলতে পারে। তাহলে এখানে কেন কি বলছেন, ন্যাচারাল টু হেলদি ম্যান, হেলদি ম্যানের ক্ষেত্রে যে সুস্থ মানুষ তার মধ্যে এটাই তো ন্যাচারাল, এটাই তো স্বাভাবিক। তার আমরা কিন্তু এই জায়গাটা যদি না বুঝি তাহলে কিন্তু আমরা গন্ডগোল পাকাবো, কোনটা সবাই বুঝতে পারবো না। এবার কি বলছে, ন্যাচারাল ম্যানের ক্ষেত্রে এইগুলো সবই স্বাভাবিক, আর এর ক্ষেত্রে কি হবে, অটোমেটিক সব পারভার্টেড, বিকৃত হবে। এটা সিপিলিটিক স্টিগমা বেশি তো এর মধ্যে। সোরার ঠিক অপোজিট ক্যারেক্টার গুলো আপনি মোটামুটি সিপিলিটিক হয়ে যাবে অধিকাংশ ক্ষেত্রে। চোখ বুঝে আমি সহজ ফর্মুলা বলে দিলাম, আপনি দেখবেন সবগুলো এখানে পেয়ে যাবেন, ঠিক উল্টোটা পেয়ে যাবেন। এটা যে সিপিলিটিক স্টিগমার মধ্যে এটা পাবেন আপনি। অল আর পারভার্টেড, তার মানে কি ভালোবাসার যত রকমের প্রকাশভঙ্গি আপনার মধ্যে আছে সবগুলি পারভার্টেড হবে, মানে বিকৃত হবে বা অস্বাভাবিক হবে। তাহলে বোঝা যাচ্ছে ভালোবাসাটাকে নিয়ে, অরাম মেটালিক এই ভালোবাসাটা নিয়ে যত গন্ডগোল। আপনার কি কথা কেটে কেটে যাচ্ছে? না স্যার, পুরো ক্লিয়ার আছে স্যার। ওকে। এরপরে কি বলছে, so great in extent is this that one of the fundamental loves, which is the love of living, fundamental love মানে কি, আমাদের ফান্ডামেন্টাল কি, আমাদের মৌলিক
বৈশিষ্ট্য কি, আমরা বাঁচতে চাই সবাই, আমরা বাঁচতে ভালোবাসি। মরতে কে চায় বলুন দেখিনি? মরতে যদি চায় আপনি একটা পরীক্ষা করুন না, আপনি জলের মধ্যে এক এক 2 মিনিট ডুবে থাকতে যান না, দেখবেন না কি অবস্থা, লাফ দিয়ে উঠে পড়বেন। কেউ মরতে চায় না, দম বন্ধ হয়ে আছে লাফ দিয়ে উঠে পড়বেন। আপনার নাকটা যদি কেউ টিপে ধরে, আপনি তাকে যেভাবেই হোক ছেড়ে দিয়ে বেরোয়, কারণ আমি মরতে চান না, আপনি বাঁচতে চান। ফলে বুঝতে পারছেন এই যে ফান্ডামেন্টাল লাভ যেটা, এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা তার মধ্যে থাকে না। এটা কিন্তু একদিনে হয় না, এটা একদিনে হয় না, এটা হতে সময় লাগে। যেমন বললাম গ্র্যাজুয়েট হতে গেলে সময় লাগে, এটা তো আপনারা জানেন। গ্র্যাজুয়েট হতে আমি যে ডাক্তার হয়েছেন, আপনি কি জন্মেই ডাক্তার হয়ে গেছেন? সময় লাগেনি। এত বছর এই যে জার্নি করলেন আপনি, এই জার্নির মধ্যে কত কি ঘটনা জীবনে ঘটেছে, সেগুলোকে বাদ দিয়ে কি আপনি ডাক্তার? না, ডাক্তারের সঙ্গে সঙ্গে এগুলো লেজুর, এগুলোকে ছাড়া যাবে না। এগুলো তো কনকমিটেন্ট অফ ইউর লাইফ জার্নি। লাইফের চিকিৎসা করবেন, জীবনের চিকিৎসা করবেন, জার্নিটাকে বুঝবেন না, এটা কি করে হয়? এবার কি বলছে, লাভ অফ লিভিং, অফ সেলফ প্রোটেকশন, মানে আত্মরক্ষার, ইজ পারভার্টেড। তার মানে কি, তার বেঁচে থাকার ইচ্ছা, জীবনের প্রতি ভালোবাসা বা তার আত্মরক্ষার ইচ্ছা, এগুলো সব পারভার্টেড হয়ে যায়, বিকৃত হয়ে যায়। তার মানে এগুলো স্বাভাবিক থাকে না। তারপরে সে কি বলছে, and he loathes life, and he loathes life. লোদেশ মানে কি, বিতৃষ্ণা, জীবনের প্রতি তার একটা বিতৃষ্ণা আসে। এই বিতৃষ্ণাও কিন্তু সহজে আসে না, প্রথমেই আসে না জীবনে। and of love of living, love, হ্যাঁ, লোদেশ লাইফ, তার বিতৃষ্ণা আসে। ইজ ওয়ারি, ওয়ারি মানে কি, ওয়ারি মানে হচ্ছে সে জীবনে আগ্রহ হারিয়ে ফেলে, মানে ক্লান্ত এত আগ্রহ আর থাকে না তার। অফ ইজ লাইফ লংস টু ডাই, সে মরতে চায়, সে মরতে চায়। অ্যান্ড সিক্স মেথড টু কমিট সুইসাইড, এই হচ্ছে কেন্ট। সিক্স মেথড, সে এই মরবার জন্য সে মেথড খোঁজে, কোন মেথডে সে করবে, কোন মেথডে সে মরবে। আমরা যখন আমরা মানে আর কি সবে ডাক্তারি পাস করেছি আর কি, তখন আমাদের ধারণাই ছিল যে সুইসাইড মানে ডিস্ট্রাকটিভ যদি হয়ে থাকে তাহলে এটা সিভিলিটি। পরে আমরা শিখলাম যে এই চ্যানেলের কাছে সেটা হচ্ছে সাইকোটিক হতে পারে, কারণ এখনকার বেশিরভাগ মৃত্যুই হচ্ছে সাইকোটিক ইন নেচার। পরবর্তীকালে রোগী দেখতে দেখতে শিখলাম, রোগীর কাছ থেকে শিখলাম শরিকও হতে পারে, যে ক্ষেত্রে তার মান সম্মান হানি হবে, মান সম্মান থাকবে না। হ্যাঁ, সেই সব ক্ষেত্রে সে প্রাণ দিয়ে দেবে, সে দরকার বলে সে আত্মহত্যা করবে, আত্মহত্যা করে নিজের মান বাঁচাবে। যদিও এবং এটা এরকম ঘটনা তো সবসময় ঘটে না সাধারণত, যার জন্য শরিক পেশেন্ট সাধারণত মরতে চায় না। এবার মরতে চায় কারা, আইদার সিপিলিটিক অর সাইকোটিক, আইদার সিপিলিটিক অথবা সাইকোটিক পেশেন্ট মরতে চায়। এইবার দেখুন একটা গল্প বলি। ধরুন একটি ছেলে, সে ভালোবাসা করে সে বিয়ে করেছে, বিয়ে করার পর কি হলো, স্বামী স্ত্রীতে মিল হলো না, সে কিন্তু তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল, স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দিল, ডিভোর্স দিতে বাধ্য করল। এবং এটা যদি সিপিলিটিক নেচার হয়, তার মনে এত আঘাত লাগলো, সেই ওই আঘাতের পরে সে কি করলো, যখন স্ত্রী তার মুখে বলে দিল যে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, আমি টাটা দিচ্ছি, এই আঘাতটা সে সহ্য করতে পারলো না, বা এই আঘাতটা পাওয়ার পর 2-1 দিন সহ্য করেছিল,
কেউ তাকে খোঁচা বলে, কিরে তোকে লাথি মেরে চলে গেল, তুই কিছু করতে পারলি না। এই যে তাকে খোঁচাগুলো দিতে শুরু করলো, তখন সে কি করলো, হঠাৎ করে তার মনের মধ্যে উদয় হলো আমার এরকম বেঁচে থেকে লাভ নেই। সে কি করলো, হঠাৎ করে গিয়ে সে গলায় দড়ি দিল, অথবা ট্রেনের তলায় মাথা দিল, দিয়ে সে নিজেকে শেষ করে দিল। এটা খুব ভালো গল্প। দিস ইজ সিপিলিটিক ইন নেচার। দুম করে সে কাজটা করবে, উইদাউট এনি সুযোগ দেবে না আপনাকে, বুঝতে দেবে না, বুঝতে দেওয়ার আগেই কাজটা করে বসে থাকবে। আচ্ছা, সিপিলিটিক পেশেন্ট কি যদি মরতে চায়, তখন কি তার প্রেমিকাকে সে নিয়ে মরবে কি মরবে না? আমি আগেই বলেছি, সিপিলিটিক পেশেন্ট দুম করে কাজটা করে। এই সময় তার পরিবারের কথা মনে থাকে না, তো প্রেমিকার কথা, প্রেমিকার কথা সে কাউকে নিয়ে মরবে না, কারণ তার তো ওইটা মাথায় আসবে না তখন। আমাকে ওরকম বলেছে, আমার জীবনে বেঁচে থেকে লাভ নেই, আমাকে মরতে হবে। কিন্তু সাইকোটিক ইন নেচার যদি হয়, তাহলে ওই একটা ছাড়াছাড়ি হয়ে গেলে তখন সে কি করবে, আবার একটা ধরে নেবে, আরেকটা ধরে নেবে। সেটা যদি ছাড়াছাড়ি হয়, তাহলে আরেকটা ধরে নেবে। প্রত্যেক জায়গায় একটু একটু করে ধাক্কা খেতে খেতে যাবে, কারণ এগুলো তো সব অবৈধ সম্পর্ক। এই করতে করতে দেখা গেল একটা চরম জায়গায় যখন সে পৌঁছে গেল, তখন সে মৃত্যুর সিদ্ধান্ত নিল। যদি সিপিলিটিক হতো, সিপিলিটিক স্টিগমা যদি তার এখানে জোরদার থাকতো, তাহলে কিন্তু একটার পর একটা কিন্তু এইভাবে ধরতো না। তা এরপরে সে কি করছে, সে তার ওই প্রেমিকাকে মগজ ধরাই করলো, মগজ ধরে করে বললো, দেখো আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, আমি চলে যাব, তুমি থাকবে না, তোমার এটা সম্ভব নয়। আসলে ভেতরে ভেতরে ব্যাপারটা কি হচ্ছে, আমি তোমাকে ভোগ করতে পারলাম না, অন্য কেউ ভোগ করবে, এটা আমি সহ্য করতে পারবো না। এটা সে বলবে না, এটা সে কোনোদিন বলবে না, তার মনের মধ্যে ওইটাই তার বাসনা। তাহলে সে কি করবে, তাকে আগে মগজ ধরাই করবে, সঙ্গী নিচ্ছে তো, সঙ্গী নিতে গেলে তো সময় লাগবে। সিপিলিটিক পেশেন্টকে এত সময় দেবে, এত সময় দেবে না তো, তাকে তো বুঝিয়ে বাজিয়ে পটিয়ে পাটিয়ে নিয়ে যেতে হবে তো। তো এই যে পটিয়ে পাটিয়ে সে নিয়ে গেল, নিয়ে গিয়ে এইবার দেখা গেল কি, সে হয়তো ধরুন ট্রেনে মাথা দিল, কি বাসের তলায় সে মাথা দিল, সে যা খুশি করবে, করতেই পারে, সে করলো। তাহলে ব্যাপারটা হচ্ছে, এটা কি এখন অনেকেই বলতে পারেন, ওই তো দুম করে গিয়ে সে মাথা দিল, এটা সিপিলিটিক নয় কেন? এটা প্রশ্ন আসতেই পারে, প্রশ্ন হতে পারে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে, সে যখন সিদ্ধান্তটা নিল, সে বাড়ি থেকে তাকে গুছিয়ে নিয়ে সে অন্য জায়গায় চলে গেল, প্ল্যান, এটা প্ল্যান ওয়াইজ করছে তো সে, এই প্ল্যান ওয়াইজ করে গিয়ে তারপরে গিয়ে ওই যে মেথড, 6 মেথড, এই যে কেন বলছেন 6 মেথড, এই এবার মেথড সৃষ্টি করে, দ্যাট ইজ সাইকোটিক ইন নেচার। এবার প্রশ্ন হচ্ছে, এগুলো গুরুত্ব কোথায়? আমরা যখন পেশেন্টের কেস রেকর্ডিং করি, তখন দেখলাম তার মা কি মাসি কি তার বাবা কি কাকা সুইসাইডের চেষ্টা করেছে, বা সুইসাইড করে মারা গিয়েছে। এরকম ঘটনা তো থাকতেই পারে। আমরা লিখে রাখলাম সুইসাইড। সুইসাইড কি লিখলাম, কি করে মারা গেছে লিখবো না, গলা দড়িতে মারা গেছে, সুইসাইড বাই হ্যাং। এবার দেখুন, এবারের মধ্যে সুইসাইড বাই হ্যাং আছে, আপনি জানেন ওই কটা বেশ খুব ভালো সিমটম। পদ্ধতিটা লেখেন কি, কোন পদ্ধতিতে সে গেছিল, পদ্ধতি ওই গলায় দড়ি দেওয়া এইটা পদ্ধতি নয়, গলায় দড়ি দেওয়ার আগে কি সিচুয়েশন ছিল, কোন সিচুয়েশন থেকে সে গলায় দড়ি পর্যন্ত সে পৌঁছালো, এই যে জার্নি অফ দ্য পেশেন্ট, এই জায়গাটা কি বার করার চেষ্টা করেন। সবসময় পাওয়া যায় না, কারণ অনেক সময় এগুলো জানা যায় না। কিন্তু যদি পান আপনি, তাহলে অসুবিধাটা কোথায়? যদি আপনি এরকম জানেন যে না, ওই কি বলে, ওই একটা ব্যাপার নিয়ে খুব হয়েছিল, স্বামীর সঙ্গে একটু, না শাশুড়ির সঙ্গে একটু মতবিরোধ হয়েছিল, তো দুম করে ঘরে ঢুকে শিকল তুলে দিয়ে ওই দড়ি দিতে গেছে, তা টালির ঘর তো, তো অন্য লোক টালি ভেঙে ঢুকে ওকে বাঁচিয়ে নিয়ে এসছে। হ্যাঁ, তো তারপরে এসে ওর মা বাবা ওকে খুব বকাবকি করেছে, বুঝিয়েছে, টিয়ে করেছে, তুই এরকম করলে কি করে হবে, তোর তো একটা বাচ্চা আছে, তুই এই কাজটা করলি কি করে। তা এই যে ব্যাপারটা কি হলো, এই যে তার মধ্যে ওই রকম একটা ইম্পালসিভ মধ্যে ছিল, পরে সে রিয়েলাইজ করলো যে না, এটা তো করা উচিত হয়নি। এখানে কি হয়েছে, সিপিলিটিক স্টিগমাটা আছে, ওই গন্ডগোল হয়েছিল শাশুড়ির সঙ্গে, তখন সেটা খুব জোর হয়ে গেছিল, ইন্টেন্সিভ হয়ে গেছিল, সেটা খুব জোরদার হয়ে গেছিল, সেই জন্য করেছিল। তাহলে এরপর তার শাশুড়ি সমঝে গেছে,
যদি বাবা ঝগড়া করি, যদি কিছু করে বসে, সব দোষ তো আমার ঘাড়ে চাপবে। সেও বেটা ভয় আর কিছু বলে না, ফলে তার ওই সিভিলিটি স্টিগমাটা আপাতত চাপা পড়ে গেল। কিন্তু সন্তানের মধ্যে আমি কি পাচ্ছি, বলে ও বাবা, ওর কি রাগ, পট করে রেগে যায়, জিনিসপত্র ছুঁড়ে ফেলে, ভেঙে দেয়। আমরা ভাবছি তাই তো, থ্রোস থিং অ্যাওয়ে। আরে বাবারে, কত বড় জিনিস পেয়েছি, থ্রোস থিং অ্যাওয়ে। আসলে কি থ্রোস্টিং অ্যাওয়েটাই কি আমাদের মূল কথা? থ্রোস্টিং অ্যাওয়ে তো ওটা তার অ্যাকশন। এই অ্যাকশনের পেছনে কারণটা কি, মোডাস অপারেন্ডিটা কি, কে তাকে এটা করাচ্ছে? মোডাস অপারেন্ডি ধ্বংস করা, কে করাচ্ছে তাকে? ওই যে তার ইম্পালসিভনেস তার মায়ের মধ্যে ছিল, সেটা বাচ্চার মধ্যে আছে। তাহলে কি হলো, এই দুটোর মধ্যে কিন্তু আমার রিলেশনটা কি হলো, সিমটমটার মধ্যে, সেটা হচ্ছে যে সাকসেশন অফ অর্ডার হলো। যখন এই পেশেন্টটা, যখন আমি প্রেসক্রিপশন যখন করবো, তখন ওই সুইসাইডাল টেন্ডেন্সিটাকেও আমাকে ধরতে হবে। এই বাচ্চাটা প্রেসক্রিপশন করতে গেলে পরে ওটাকে ধরে বাচ্চাটা এইটার সঙ্গে জুড়ে দিতে হবে। এই দুটো যেই জুড়ে দিলেন, এখান থেকে দেখবেন কমন কতগুলো ডাক চলে আসবে, যাকে আমি কোনোভাবেই বাদ দিতে পারবে না। বাদ দিতে গেলে খুব ভালো সিমটম আরো দরকার, সেই সিমটমের ভিত্তিতে আপনি বাদ দেবেন। তাহলে বুঝতে পারছেন যে আপনার প্রেসক্রিপশনের জায়গাটা কিন্তু খুব সহজেই ছোট্ট জায়গার মধ্যে চলে আসবে। এইভাবে যদি দু তিনটে যদি করতে পারেন, তাহলেই তো কেল্লা ফতে। আমি তো একদম মার দিয়া কেল্লা, এমন প্রেসক্রিপশন আপনার হাত থেকে বেরোবে না, নিজেই চমকে যাবেন, আরে এটা আমি করেছি, এরকম মনে হবে আপনার। তার কমিট সুইসাইডের কিন্তু প্রসেসটা লাগবে, প্রসেসটা জানতে হবে। সে বিষ খেয়ে মরেছে ঠিক আছে, কিন্তু তার পদ্ধতিটা কি, বিষটা সে খেলো কেন? ধরুন দিন করে, এই দেখুন একটা কথা বিষটা দিয়ে বলি। বাড়িতে ধরুন চাষির বাড়ি, বাড়িতে ধরুন পোকা মারা বিষ আছে, মায়ের সঙ্গে ঝগড়া হলো স্কুলের এই পড়াশোনা নিয়ে, দুম করে ঢুকে গিয়ে বিষ খেয়ে নিল। এই যে বিষ করলো যেটা, এটা সিপিলিটিক। এবার মায়ের সঙ্গে ঝগড়া হলো, সে তখন বিষ খেলো না, ও কি করলো, বিষটা থেকে কিছুটা সংগ্রহ করে বোতলে রাখলো। তারপরে একদিন যখন ওই একজনের বাড়িতে তাদের বিয়ে, সবাই যখন চলে যাবে, ও শরীর খারাপের নাম করে থেকে গেল। হ্যাঁ, ওরা তারপরে এখান থেকে খবর গেল যে ও বিষ খেয়ে মারা গেছে। দুটোই তো বিষ খেয়ে মারা গেছে। তো বিষ খেয়ে মারা গেছে বলে আমি ওই বাই পয়জন ধরবো, তা তো নয়। এই যে কোন কৌশল সে মারা গেল, সে কি করলো, ওটাকে লুকিয়ে রাখলো। এরা যখন কেউ রইলো না, তখন সেই ফাঁকে সে নিজে ধীরে সুস্থে প্ল্যান ওয়াইজ সেটা করেছে। দিস ইজ সাইকোটিক। ফলে এই বিষ খাওয়া দিয়ে বা গলায় দড়ি দিয়ে আপনি মায়াজমকে চিহ্নিত করবেন, বোকামি হয়ে যাবে আপনার। মায়াজম মানে কি, বৈশিষ্ট্য। মুখস্থ করার কিচ্ছু প্রয়োজন নেই, কি বৈশিষ্ট্যটা ওর মধ্যে খুঁজে পাচ্ছেন আপনি। আরে বাঙালি তো আপনি, আপনি তো পেশেন্টের ভাষা থেকে তো বুঝতে পারবেন যে এর মধ্যে কি বৈশিষ্ট্যটা লুকিয়ে আছে। বৈশিষ্ট্যটা বুঝতে পারলেই তো আপনার কেল্লা ফত হয়ে গেল, আপনি চট করে প্রেসক্রিপশন আপনি করতে পারবেন। আমার কথাটা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? তাই সুইসাইডের পদ্ধতিটা আপনারা আশা করি এবার থেকে জানবার চেষ্টা করবেন। এ বাবা কেমন ভাবে মরেছো, অনেক সময় ওটা পাওয়া যায় না, পেলে অসুবিধা কি? পেলে কিভাবে কাজে লাগাবেন সেটাও বলে দিচ্ছি, আমি সেটাও তো বলে দিচ্ছি আপনাদের। এবার কি বলছে, নো লাভ অফ লাইফ, জীবনকে সে একদম ভালোবাসে না। আমরা তো নিজেকে ভালোই তো বাসি, নিজেকে ভালোবাসি না আমরা, প্রচন্ড ভালোবাসি, নিজেকে প্রচন্ড ভালোবাসি, আমরা প্রত্যেকেই কম বেশি ভালোবাসি। কিন্তু এই ভালোবাসাটা যখন নষ্ট হয়ে যাবে, তখন নিজেকে আমি আর রাখবো না, ধ্বংস করে দেবো। আরে ধ্বংস তো আপনি একদিন হবেনই, মরবেন তো বটেই, কিন্তু আপনি নিজে কেন মরবেন? নিজে যদি আত্মহত্যা করেন, সেটাকে তো আমরা তো বাংলাতে বলি মহাপাপ। আত্মহত্যা মহাপাপ বলি আমরা, কেন? এইটার অধিকার আমার নেই, এটার আইনগত অধিকারই বলুন বা নৈতিক অধিকার আমার নেই, তাহলে আমি করি কেন? যখন আমার ওই রোগ শক্তি যখন আমাকে আক্রমণ করে, আমার উইল বা আমার ইচ্ছা শক্তিকে নষ্ট করে দেয়, বিকৃত করে দেয়, তখন আমরা ভাবি জীবনের আর কোনো প্রয়োজন নেই, বেঁচে থাকার আর কোনো মানে হয় না, আমাকে এখান থেকে বেরিয়ে যেতে পারলে, এখান থেকে মরে গেলেই আমি মুক্তি পাবো, মৃত্যুর মধ্যে দিয়ে আমি মুক্তি পাবো, আর এই কষ্ট যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। এই হচ্ছে ব্যাপারটা। এবং এই সিপিলিটিক পেশেন্টের এই ক্ষেত্রে কষ্ট যন্ত্রণা গুলো কিন্তু চেপে রাখে, বলতে চায় না।
এটা কিন্তু সাইকোটিক বলে মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে স্যাডনেসটা খেয়াল করতে হবে। স্যাডনেস থাকবে, তার আরো কিছু কতগুলো বৈশিষ্ট্য থাকে যেগুলো দেখে আপনি ধরতে পারবেন যে এটা ওই চেপে রাখছে। তার মুখে হাসি নেই। ও আগেতে কি ইয়ার্কি ফাজলামি করতো, কি মজা করতো, বাড়িতে মাতিয়ে রাখতো, এখন চুপচাপ। এইগুলো আপনি পাবেন তো। তা বাড়ির লোকে অ্যাটেন্ডেন্সই বলবে আপনাকে কি জলই ছিল এখন জলই নেই। তখনই আপনাকে বুঝতে হবে যে স্যাডনেস তাকে গ্রাস করেছে। আর স্যাডনেস হওয়ার যদি গভীর হয় তাকে মিলানকলি বলে। ডিগ্রিটা যদি বেশি হয়, সে কার সঙ্গে না বেশি কথা বলে না, যেটুকু প্রয়োজন সেটুকু বলে, চুপচাপ থাকে, কোনো কিছু কিছু নেই, খায় দায় থাকে, এই পর্যন্ত টাকা পয়সা যা দেয় দেবে, চুপচাপ। এই চুপচাপটা কতদিনের, তখন দেখতে পাবেন যে একটা হিসেব নিয়ে দেখবেন তার জীবনে একটা কোনো আঘাত পেয়েছে, সেই আঘাতের পর থেকেই তার কিন্তু এই ঘটনাগুলো ধীরে ধীরে এসছে, হঠাৎ করে এগুলো সাধারণত আসে না, এগুলো ধীরে ধীরে আসে। তাহলে কি হলো, দ্য অ্যাফেকশনস প্রিএমিনেন্টলি আর ডিরেঞ্জ। অ্যাফেকশনস মানে তার ওই যে ভালোবাসাগুলো আগে থেকেই ডিরেঞ্জ হয়ে যায়, মানে সোজা কথা বিকৃত হয়ে যায়। হুম, তারপর সে কি বলছে, দ্য ইন্টেলেকচুয়াল স্পিয়ার ইজ অনলি সেকেন্ডারি। ইন্টেলেকচুয়াল স্পিয়ার মানে বুদ্ধি দিকটা তখন সেকেন্ডারি, মানে গৌণ হয়ে যায়। তাতে মরবার ইচ্ছেটাই তো তার মধ্যে বেশি, তো এই তখন আর চিন্তা শক্তি ভাবে না মরাটা উচিত নয়, অমুক নয়, তমুক নয়, এই জিনিসগুলো সে তো তখন ভাবতে পারবে না, এটা সেকেন্ডারি হয়ে যায়। অফকোর্স ইনস্যানিটি রানস থ্রু দ্য রেমেডি। অফকোর্স অবশ্যই ইনস্যানিটি, পাগলপন বা পাগলামি, এই এই ওষুধের মধ্যে দিয়ে আমরা পাই, বা এই ওষুধের মধ্যে থাকে ইনস্যানিটি। আর ইনস্যানিটি না হলে কি সে মরবে? সুস্থ মানুষ কখনো মরতে চায়? আচ্ছা, বাট ইট ইজ অ্যান insanity that begins in the will. এই ইনসিনিটিটা কি, দ্যাট বিগিনস ইন দ্য উইল। দেখুন কিরকম ফিলোসফিটাকে কিভাবে এখানে পাঞ্চ করেছেন কেন্ট। এই এই ইনসাইটে কোথায়, উইল, তার ইচ্ছায়। তার ইচ্ছাটা কি, ইচ্ছার মধ্যে তো গন্ডগোল। সে জীবনকে ভালোবাসতে পারে না, এই পৃথিবীকে সে ভালোবাসতে পারে না, তার জীবন থেকে সব কিছু আনন্দ চলে গিয়েছে, তার মধ্যে যত কিছু ভালোবাসার বিষয় ছিল সেগুলো সব চলে গিয়েছে। এইগুলো কি, এগুলো সব তো বেসিক ইনস্টিংক্টের বিষয়। এই বেসিক ইনস্টিংক্টটা কিন্তু সে তার নষ্ট হয়। উইল দিয়ে শুরু হয় ইন্টেনশনালিটি অ্যান্ড প্রসিড টু দ্য ইন্টালেক্ট, এবং প্রসিড ইন্টালেক্ট, সে কোথায় যাচ্ছে, তারপরে সে ইন্টালেক্ট মানে তার বুদ্ধিমত্তার কাছে যাচ্ছে। আর বুদ্ধিমত্তার কাছে না গেলে পদ্ধতিটা বার করবে কি করে? উইল কি পদ্ধতি বার করবে শুধু? উইলটা তো বলে হ্যাঁ আমাকে মরতে হবে, এবার পদ্ধতিটা তৈরি করবে কি, চিন্তা ভাবনা করে এইভাবে আমি যাব, আমি বাড়ির পেছন দিকে পালাবো, আমাকে কেউ ধরতে পারবে না, আমি ওখান দিয়ে বেরিয়ে গিয়ে বাঁশ বাগানের মধ্যে দিয়ে চলে যাব, গিয়ে আমি ওই খালটা পেরিয়ে ওপার থেকে গাড়ি ধরে আমি চলে যাব অমুক জায়গায়, তারপরে ওখানে গিয়ে যা করার করবো। আর যদি সিম্পলিস্টিক হয় তাহলে কি ওই পেছন দিকে চলে যাবে, বাঁশ বাগানের ভেতর দিয়ে গিয়ে আম গাছে ঝুলে পড়বে। এখানে মা বাধা দিতে পারে, মরতে বাধা দিতে পারে, মা ঘরে সবাই লোকজন আছে, কি করে দেবো, ওখানে চুপ করে চলে গেল। সিরিয়াস পেশেন্টের জন্য খুব দূরে যাওয়ার দরকার হয়। সাইকোটিক পেশেন্টের উপর সে কিছু প্ল্যান মোগ্রাম করে সে যাবে, কাউকে ধরতে দেবে না, বুঝতে দেবে না, স্বাভাবিক থাকার চেষ্টা করবে, এইভাবে সে যাবে। এই যে প্রসেসের মধ্যে যে বিষয়গুলো, এইগুলো যদি আপনি না বোঝেন তাহলে আপনি জার্নি অফ দ্য পেশেন্টটা বুঝবেন কি করে? আপনাকে জিজ্ঞেস করতে হবে কিভাবে মারা গেল, কেন মারা গেল, কি ঘটনা ঘটেছিল। যদি পেশেন্ট বলতে পারে তাহলে আপনার অনেক সুবিধা হবে, দেখবেন কত সুবিধা হবে আপনার প্রেসক্রিপশন করতে। এবং আমি একটু আগে আরেকটা কথা বলেছিলাম যে সিফিলিস মাইজম সোডার ঠিক অপোজিট, অধিকাংশ ক্ষেত্রে সোডার অপোজিট। সোডা কি, সোডা সবসময় তো আশাবাদী, আনন্দময়। সোডা তো পেশেন্ট খুব আনন্দময়, তা দুঃখ পেলেও সে দুঃখ কিছুক্ষণ থাকে না, কারণ চেঞ্জেবল। একটু পরে তারা সব ভুলে যায়, ভুলে গিয়ে আবার আনন্দে মেতে ওঠে। এইটা যে সোডার হচ্ছে মূল বৈশিষ্ট্য। সোডা হচ্ছে প্রচন্ড ভাবে ফুর্তিবাজ, আনন্দ করে, ইমোশনাল, প্রচন্ড ইমোশনাল, এমনি স্বাভাবিক ইমোশনাল না, প্রচন্ড। এখানে তাহলে কি হচ্ছে, উইল হলো, উইলের পরে ইন্টেলেক্ট হলো। আমি বললাম ইট ইজ ফার্স্ট অবজার্ভ অ্যাজ
এ পারভার্সন অফ দি অ্যাফেকশন। প্রথমে এটা অ্যাফেকশনটা কি, পারভার্সন অফ অ্যাফেকশন, ভালোবাসার জায়গাটা কিন্তু তার বিকৃত হয়। ভালোবাসার যে কি মানে দেখা গেল বাড়িতে যে বাচ্চাটাকে সে আদর করতো, সে আদরটা সে করছে না। কুত্তাটাকে সে কিন্তু বিস্কুট দিত, দিত, সে কুত্তাটাকে সেই সময় করছে না। ঠিক আছে, এইবার হচ্ছে কি, সে খুব মজা করতো বাড়িতে, সে মজার কথা শুনলো, কেউ হয়তো মজার কথা বলছে, ওখানে ছিল, আস্তে আস্তে চলে গেল। তারপর কর্মক্ষেত্রে গেছে, সেখানে গিয়েও চুপচাপ কাজ করে চলে আসছে। এই যে তার স্যাডনেস, এই যে মনমরা ভাব, এইটা তার চলছে। এটা চলতে চলতে একটা সময় গিয়ে এক্সট্রিম লেভেলে গিয়ে তখন তো সুইসাইডের কথাটা আসবে। তার আগে তো সুইসাইড হবে না। তারপর কি বলছে, অ্যাফেকশন চলে গেল, প্রথমে যাবে এই ভালোবাসার জায়গাটা। আর এবারে ভালোবাসা তো একটা আকর্ষণ রে ভাই। আর এই ভালোবাসাগুলো সবই কিন্তু সোডা। ভালোবাসা মানে অ্যাফেকশন গুলো সোডার সঙ্গে রিলেটেড। ভালোবাসা মানেই সোডা নয় কিন্তু। ভালোবাসাটা যদি কিছুটা পারভার্টেড হয়, সেই ক্ষেত্রে সোডা। যেমন ধরুন সিম্প্যাথি, এটা হচ্ছে বেসিক ইনস্টিংক্ট। সিম্প্যাথিটা যদি ইমোশনাল হয়, আবেগের বশে যদি হয়, অতিরিক্ত যদি হয়, তখন সেই সিম্প্যাথিটাকে আমরা শরিক বলব। এমনি আপনি ভেবেচিন্তে আমি একজন গরিব মানুষকে দান করলেন, সেটা আপনার সিম্প্যাথি হবে না, সেটা নর্মাল ব্যাপার। মানুষ একটু একটু দান করে মানুষকে সাহায্য করতে, সে যুক্তির দ্বারা পরিচালিত হচ্ছে। যেখানে আবেগের দ্বারা পরিচালিত হয়ে দান করবে, সেই জায়গাটা হচ্ছে আমাদের সরার জায়গা। তারপর কি বলছে, ইট ইজ অ্যাস্টনিশিং দ্যাট ওয়ান কুড গেট into such a state of mind, such horrible depression, এই ধরনের একটা হরিবল ডিপ্রেশন, মানে ভয়ঙ্কর ডিপ্রেশন অফ দ্য স্পিরিট, মানে মনের, দ্যাট দেয়ার ইজ অ্যান অ্যাবসলিউট লস অফ এনজয়মেন্ট ইন এভরিথিং। এই যে একটু আগে গল্পটা বললাম, সে আনন্দ করতো, আদর করতে করে না, সে মজা করতো, সেটা করে না, এনজয়মেন্টটা তার লাইফ থেকে চলে গেল, এনজয়মেন্টটা লাইফ থেকে তার চলে গেল। আজ 44 মিনিট হলো, এরপরে যাবো না, এখানে থেমে যাবো। প্রশ্ন থাকতেই পারে, অনেক জটিল জিনিস আমি আলোচনা করেছি। স্যার এই লাইনটা হয়ে যাক। হ্যাঁ, পরের লাইনটা যাব। ও এটা হলো, হয়ে গেছে স্যার আরেকটু হোক, ওই আরেকটা লাইন হোক স্যার। আচ্ছা, ইউ টেক অ্যাওয়ে এ ম্যানস হোপ। মানুষের যে আশা থাকে, সেটা তার চলে আসা থাকে না। হি হ্যাজ নাথিং টু লিভ ফর, তার বেঁচে থাকার জন্য তার কোনো ইচ্ছে থাকে না। দেন ওয়ান্টস টু ডাই, তখন সে মরতে চায়। মরতে চাওয়াটা আগে নয়, আগে এই জায়গাগুলো আসে তো তার, তার ওই ভালোবাসার জায়গাগুলো নষ্ট হয়, সে তখন আনন্দ ফুর্তি করে না, আনন্দ থেকে নিজেকে রাখে, তার হাসি নেই, চুপচাপ থাকে। আগে তো মজা করতো, মজা করে না, বাচ্চাগুলোকে আদর করতো, সেটা করে না, কুকুরটাকে দেখতে পাচ্ছে বিস্কুট দিত, সেটা করে না। এগুলো সব স্নেহের মধ্যেই পড়ে, তো এইগুলো সব আস্তে আস্তে এই জায়গাগুলো আগে নষ্ট হয়। নষ্ট হওয়ার পর তারপর সে একটা সময় এক্সট্রিম পর্যায়ে গেলে তখন সে ডাই, তখন সে মরতে চায়। আজকে এইটুকুই থাক। আমি যেটা এখানে আলোচনা করা আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের সিমটম পড়ানো নয়। সিমটম মানে রেপার্টারিতে বইতে অনেক পাবেন, কথা হচ্ছে যে সিমটমটা কি করে আসছে, সিমটমটা কি করে তৈরি হচ্ছে, কিভাবে তার জার্নিটা, এই জার্নিটা হচ্ছে আপনাদের কাছে আমি আলোচনা করতে চাইছি। তা আমি জানি না আপনাদের কতটা আমি বোঝাতে পেরেছি। হ্যাঁ, যদি কোনো জায়গায় অসুবিধা থাকে আপনি প্রশ্ন করুন, আমার জানা থাকলে আমি উত্তর দেবো। আচ্ছা স্যার, সিনিয়র কেউ থাকলে যোগ করতে পারে, দেখো সিনিয়র কেউ আছে। আমাদের মধ্যে স্যার আছেন, ডক্টর পার্থপ্রদীপ চৌধুরী স্যার আছেন, স্যারকে অনুরোধ করবো কিছু বলার জন্য। খুব মজার কথা। এই ধন্যবাদ অমর, ধন্যবাদ দীপেন এবং যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। একটা মহামূল্যবান ওষুধ অরাম মেটালিকাম, এবং আমরা অনেক সময়তেই অরাম মেটালিকামের পেশেন্টকে চিনতে পারি না, এবং চিনি যখন তখন আর কিছু করার থাকে না।
ততক্ষণে হয়ে গেছে আর কি। ততক্ষণে তা কাজ বিষয় করে হচ্ছে ফেলেছিস, হ্যাঁ, ততক্ষণে কাজ করে ফেলেছিস। কি বলছি, তখন অনেক সময় বোঝা যায় ওইটা ওরা মেটালিকামের পেশেন্ট ছিল। আসলে এই যে সাকসেশন অফ অর্ডারের যে কথাটা, এইটা কিন্তু একদম ফ্যামিলি হিস্ট্রি থেকে এর আসে। অরাম মেটালিকাম যখন সব পড়া হয়ে যাবে এবং বোঝা যাবে, এর সাথে সিপিলিটিক মায়াজমও পড়া হয়ে যাবে, মানে সিপিলিটিক মায়াজমের সাথে অরাম মেটালিকামের প্রচুর মিল আছে। যেমন আমরা সোরাকে বুঝতে গেলে সালফার পড়ি, সাইক্রোসিসকে বুঝতে গেলে থুজার সাথে প্রচুর মিল আছে, সেই রকম সিপিলির সাথে এই অরাম মেটালিকামে ভালো মিল আছে। অনেক সিপিলিটিক মায়াজমের লক্ষণ এর মধ্যে পাওয়া যাবে। সিপিলিটিক মায়াজমটাকে যদি চেনা যায়, আমাদের যদি জানা থাকে, তা তার ফ্যামিলি হিস্ট্রি থেকে আমরা এগুলো পাবো। খুব একটা কথা আছে, এই যে কেমন করে তার মৃত্যুটা, মানে ফ্যামিলি হিস্ট্রিতে যে সুইসাইডাল হিস্ট্রি কেমন করে হয়েছে, হঠাৎ করে হয়েছে, বা কোন প্রসেসে হয়েছে, এইসব বিষয়গুলো তাদের কাছ থেকে কিন্তু জিজ্ঞাসাবাদে জানা যাবে। এছাড়া আমরা দেখব একটা ডিস্ট্রাকটিভনেস ফ্যামিলির মধ্যে রয়েছে, একটা রগচটা ইম্পালসিভনেস ফ্যামিলি হিস্ট্রিতে পাবো, হয়তো একটা মদ্যপ পাবো, কেমন, এইগুলো অনেক কিছু যা সিবলিট মায়াজমের সাথে রিলেটেড। নাইট অ্যাগ্রাভেশন পাবো, প্রচুর ঘাম পাবো, এসবগুলো আমরা ফ্যামিলি হিস্ট্রি থেকে পেয়ে যাব। বা যে সমস্ত রোগগুলো হয়েছে, যেগুলো বেশি দিন কিন্তু রোগী বেঁচে ছিল না, খুব তাড়াতাড়ি মারা গেছে একটা অসুস্থ ক্রনিক রোগে ভোগার পরে, যেমন তার সুগারের রুগী হলো কি ক্যান্সারের রুগী হলো, সে কিন্তু বেশি দিন না ভুগে খুব অল্প দিনের মধ্যেই সে ভবলীলা সাঙ্গ করে ফেলবে। তখন একটা মায়াজমকে চিনতে সুবিধা হয়। আর এই অরাম মেটালিকামের একদম জার্নি বিগিনিংটা কি রকম, আসলে সে কিন্তু অ্যাচিভমেন্ট করতে চায়। সে আসলে এই এই যে সিকিলিস মায়াজম যেমন বোকাটে হয় না, আবার খুব ইন্টেলিজেন্টও হয়। যেমন সে চুপচাপ থাকে, তেমনি সে প্রচুর অ্যাক্টিভও থাকে। আসলে এই এই যেমন সোরা মায়াজমেও থাকে আর কি, খুব অ্যাক্টিভ, পরবর্তী কাজে সে কিন্তু লেজি হয়ে যায়। সে একটা কাজকে শুরু করবে কিন্তু শেষ করতে পারবে না, এটা হচ্ছে শরিক মায়াজমের লক্ষণ। এই এই অরাম মেটালিকামে আমরা দেখবো সে কিন্তু একটা অ্যাচিভমেন্ট করতে চায়, এই জন্য বাচ্চাদের থেকেই আর কি সেই জিনিসটা দেখা যাবে। আসলে সে কিন্তু হয়তো ক্লাসের ফার্স্ট হয়, কিন্তু সে যেন কোনো রকমের স্যাটিসফ্যাকশন তার মধ্যে নেই। এই যে একটা বলছে না যে সব সময় সে এক যে দুঃখিত ভাব, দুঃখে সে কিন্তু নিজে নিজে তৈরি করে, আশেপাশের লোকগুলো দেখছে সে কিন্তু খুব সাকসেসফুলি সেগুলো করছে। যাই হোক, আরো তো আমাদের এগিয়ে যাবে, আরো এগিয়ে গেলে আমরা আরো অনেক কিছুই জানতে পারবো। তা বিষয় হচ্ছে যে একদম চূড়ান্ত পর্যায়ের যে লক্ষণগুলো আমরা যখন ড্রাগ প্রুভিং করি, তার মধ্যে যেগুলো পাওয়া যায় সেগুলো একটা স্টিগমা, কিন্তু এই যে জার্নিটা বোঝা খুব, বিশেষ করে অরাম মেটালিকামের জার্নিটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে, কারণ না হলে অরাম মেটালিকামের রুগী আমাদের কাছে আসলেও আমরা হয়তো বুঝতে পারবো না। হ্যাঁ, দেখা যায় সে যে কাজগুলো করে খুব সিরিয়াসলি করে, সবকিছু সে ভালো করে করছে, কিন্তু তার স্যাটিসফ্যাকশন নেই। এই যে আনস্যাটিসফ্যাকশন যে বিষয়টা, আর এই যে পারভার্সন, প্রথমে তার কিন্তু উইলের উপরে আসে। আসলে সে যেগুলো করতো, যেগুলো ভালোবাসতো, সেইগুলো দেখা যাচ্ছে সে যেন ধীরে ধীরে বা হঠাৎ করে সেইখান থেকে সে নিজেকে উইথড্র করে নিচ্ছে। আজকে তো যেটুকু পড়া হয়েছে এর মধ্যে সীমাবদ্ধ রয়েছে, আবার আমাদের পড়াশোনা হবে, আরো হবে, তখন আমরা আরো জানবো। ধন্যবাদ, আপাতত এইটুকু বলে রাখলাম। ধন্যবাদ স্যারকে। আমাদের ধন্যবাদ মাঝে তোর নেটকে, ধন্যবাদ তোর নেটকে। একদম স্যার, আজকে একটু বাদেনি স্যারের কথা। আর আমাদের মাঝে ঠিকই রঘুনাথ ঘোষ ঠিকই। স্যার আছেন। রঘুনাথ ঘোষ স্যার আছেন, স্যার যদি কিছু বলেন। ডক্টর রঘুনাথ ঘোষ স্যার।
নতুন ছেলেরা কোনো প্রশ্ন করে কিনা দেখো, আমি আজকে একটু আচ্ছা অন্যরকম ভাবে পড়েছি তো। আচ্ছা, শোনা যাচ্ছে আমায়? শোনা যায়? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ সকলকে। এখন ঘটনা হচ্ছে, যে কোনো মায়াজমকে চেনা বর্তমান দিনে এই জটিল যুগে খুবই কঠিন। কারণ তিনটে মায়াজমই মিলে মিশে একাকার হয়ে থাকে। এখন অরাম মানেই তার সুইসাইড টেন্ডেন্সি থাকবে, এটা কিন্তু না। আর আমরা যতক্ষণ না সুইসাইড টেন্ডেন্সি পাচ্ছি ততক্ষণ আরাম দেব না, এটা ঠিক নয়। কিন্তু সিপ্লেটিং ম্যাজমটাকে চিনতে গেলে ফ্যামিলি হিস্ট্রিটাকে আমাদের খুব গুরুত্ব দিতে হবে। ফ্যামিলি হিস্ট্রিতে যদি দেখা যায় আর্লি ডিজেনারেশন, মানে যে কোনো রোগ ভীষণ ধ্বংসাত্মক অবস্থায় পরিণত হয়ে গেল দুম করে, শুধু দুম করে সেই মানুষটার তার উইলটা নষ্ট হয়ে গেল। উইল এন্ড আন্ডারস্ট্যান্ডিং, ইন্টেলেকচুয়াল, এটা তো থাকবেই। ফিলোসফিটাকে খুব সুন্দরভাবে আমাদের ডক্টর জেমস টাইলার পেন বুঝিয়ে দিয়ে গেছেন, সেটা আমরা অবশ্যই মার্ক করব। কিন্তু তার যে আস্তে আস্তে আজকে ডিজিজটা ডেভেলপ করলো, সেটা এলো কোথা দিয়ে, সেটা আমাকে সুন্দরভাবে বলে গেছেন। তাহলে আমরা তার উইলটাকে যদি বুঝতে পারি, তাহলে যে কোনো মারাত্মক রোগের হাত থেকে সেই সমস্ত পেশেন্টদের যেমন নিষ্কৃতি দিতে পারবো। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, জানি না আজকের আলোচনার বাইরে চলে যাবে কিনা, যে অরাম মেটালিকামের অবস্থায় অরাম দিয়েও যখন আমরা কাজ পাবো না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা ওষুধের কথা ভাববো। সেই জন্য আমার রিকোয়েস্ট রইল আমাদের কাছে, যে যখনই অরামটাকে পড়ানো হবে সেই সাথে সিপিলিন নাম নিশ্চয়ই তুলনামূলক আলোচনা হয়তো উনি করবেন। কিন্তু যেহেতু এটা একটা ভাইটাল জায়গা, অরাম এবং সিপিলিনাম, সেই কারণে দুটো ওষুধকে উনি আশা করি মাঝে মাঝেই তুলে ধরবেন জায়গাগুলো। তাহলে কি হবে না, আমাদের যে সিপ্লেটিক নাইজমের উপর বা আজকের এই যে ধ্বংসাত্মক রোগগুলোকে ট্যাকেল করতে সুবিধা হবে। অরামের অবস্থায় অরামের পেশেন্টকে যদি অরাম দিয়েও আমরা ব্যর্থ হই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ওষুধের কথা ভাবতে হবে। এবং সিফিলিনাম সেই জায়গায় একটা বড় জায়গা। এইভাবে আলোচনাটা করলে আমার মনে হয় ভালো হবে। যাই হোক, এটা আমার ব্যক্তিগত মতামত। সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যারকে। আচ্ছা, আমরা এরপর প্রশ্ন নেব। যদি যতটুকু আলোচনা হলো তার মধ্যে যদি কারো প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্ন করুন। স্যারেরা আছেন, কারো কি কোনো প্রশ্ন আছে আজকের আলোচনার বিষয়ে? দীপেন, আমি একটা কথা একটু বলতে চাই। হ্যাঁ স্যার, বলুন। আহ, মানে আমি আর কি অমরদার কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, যে ওই যে অমরদা বললেন না যে লোহা আছে মানুষের শরীরে, হ্যাঁ সালফার আছে। মানুষের শরীরে কিন্তু রূপো এবং সোনা দুটোই পাওয়া যায়, এবং ছেলেদের শরীরে সোনা কম রূপো বেশি, আর মেয়েদের শরীরে রূপো কম সোনা বেশি, এরকম একটা তথ্য পাওয়া গেছিল। এটা সম্ভবত হার্ভার্ড 1910 সালে বা এরকম কিছু একটা, সালটা আমার ঠিক মনে নেই। ওদের রিসার্চ ইনস্টিটিউটের দুজন ছাত্র এটা আবিষ্কার করেছিল আর কি। এটা একটু তথ্যটা সবার অমরদার কাছে ক্ষমা চেয়েই জানালাম। অমরদা অনেক জানেন, মানে এটা আমার তথ্যটা কাছে ছিল আর কি। যাই হোক, ধন্যবাদ আচ্ছা, সবাইকে। আমার একটা কোশ্চেন আছে। আমার কোশ্চেন আছে, এই অরামের পেশেন্ট তার কনস্টিটিউশন কেমন হবে? আর অবাচিক, আমরা রুগীটার কোনো কথা না শুনে, তার মানে অ্যাটেন্ডেন্সের কাছে কোনো কথা না শুনে
আমরা অবজারভেশনের মাধ্যমে বা কনস্টিটিউশনের মাধ্যমে তার বিহেভিয়ার প্যাটার্ন এইগুলোর মাধ্যমে অরা মেটালিকামকে কিভাবে চিনব, এটাই কোশ্চেন আমার। আচ্ছা আমরা স্যার, আমরা কি স্যার বলুন। শুধুমাত্র পেশেন্টের প্যাটার্নটা দেখবো না তার বংশের প্যাটার্নটা দেখবো? দুটো মিলে দেখবো তো? সবই আছে, ও তো অনেক পর্যায়ে, কিন্তু আমি শুধু বললাম অবাচিক, কোনো জিজ্ঞাসাবাদ নেই, কোনো কিচ্ছু নেই, আমরা দেখে না, মানে না, ওটা অবজেক্টিভ ওটা সিমটমস। দু একটা ক্ষেত্রে বোঝা যায়, কিন্তু ওটা ওটা করা উচিত নয়। করবো কেন? করবো নাই তো, আমরা তো সব কথাই শুনবো, 3-4 ঘন্টা ধরেই শুনবো, তারপরে অ্যানালিসিস করবো। বুঝে গেল তো ব্যাপারটা কথাটা? হচ্ছে যে অরামের পেশেন্টের চোখগুলো দেখলে বোঝা যাবে, চোখের তলায় কালি পড়বে বা কালি আসবে, চামড়াগুলো কুঁচকে যাবে, বয়সের তুলনায় বেশি বয়স লাগবে, এবং চুপচাপ বসে থাকবে, চেম্বারে এসে চুপচাপ বসে থাকবে। এবং সাইকোটিক পেশেন্ট হলে কি করবে? উঁকি ঝুঁকি মারবে, ম্যানেজ করার চেষ্টা করবে, কিন্তু সিফিলিটিক স্টিগমার পেশেন্ট কিন্তু ওটা করবে না। এগুলো এগুলো সব ফ্যাক্টর আছে। এবং তারপর তার ওই দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে কোনো পেশেন্টের সঙ্গে কথা বলতে অনেক সময় হাসির কথা তো চলে আসে, তো আমরা হেসে ফেলি না, কিন্তু ওই পেশেন্টটি বাদে সবাই হয়তো হাসবে, ও হাসবে না। তারপর তার বাবা মা আছে, তারাও তো বলে অনেক সময় অ্যাটেন্ডেন্স থেকে, পেশেন্ট কিছু বললো না কিন্তু বাবা মা বললো তো, বন্ধুরা বললো তো। স্যার, হুম। আমার এক স্যারের কাছে অরামের মানে ফিজিক্যাল অবয়ব শুনতে পাইছিলাম স্যার। যদি কিছু মনে না করেন তাহলে বলতে পারি কিন্তু স্যার এই জায়গায়। সংক্ষেপে বলুন, কারণ 11টা বাজে তো। একেবারে একেবারে সংক্ষেপে বলি, অরাম তো আসলে আমাদের গোল্ড থেকে তৈরি। গোল্ড দেখতে যেমন, অরামের ফিজিক্যাল অবয়ব এরকমই থাকে। ধরেন একটা গোল্ড কোনো কারণে যদি পরিত্যক্ত হয়, তখন কিন্তু তার উপরে একটা কালচে ভাব পড়ে, কিন্তু তার যে ঔজ্জ্বল্যতাটা সেটা কিন্তু হারায় না। এই যে স্যার আপনি বললেন যে চোখের নিচে যে কালি পড়াটা, দেখবেন অরামের লোকটি দেখতে কিন্তু সেই রকমের একটা ঔজ্জ্বল্যতা তার মধ্যে থাকবে, কিন্তু তার মধ্যে কালিমা লেপন। আবার এটা যদি ঠিক মতন কিউরের দিকে নিয়ে আসা যায়, তাইলে আবার তার সেই ঝকঝকে ভাবটা চলে আসবে। যেটা আপনি বললেন যে শরিক ম্যানিফেস্টেশনের লোকেরা যে এরকম হয় আর কি। হ্যাঁ, তো অরাম অরামের সেই জায়গাটা কিন্তু স্যার এইভাবেই আসে। এবার ফিজিক্যাল কনস্টিটিউশনে অসুবিধাটা কোথায় জানেন তো? ভারতীয় উপমহাদেশে হয়তো এটা চলতে পারে, কিন্তু যদি খুব কালো ঝিমকালো লোক যদি আসে, তখন তার উজ্জ্বল নামে কোথায় খুঁজে পাবো? যে রাস্তা ইয়েতে, যে মাঠে ঘাটে। স্যার, জিম কালা লোকের মধ্যেও কিন্তু একটা সৌন্দর্য থাকে, না, তার না, মধ্যে সেই চকচকে ভাবটা থাকে স্যার। যে রোদে হ্যাঁ, রোদে সে দিনরাত ধরেন ঘুরে যে বেড়াচ্ছে। হ্যাঁ স্যার, সেইটা তো ঠিক আছে, কিন্তু তার ওই রোদে ঘুরে বেড়ানোর মধ্যে দিয়েও তার মধ্যে যেই কালার। এই যে সৌন্দর্যের কথা যেটা বলছেন, এটা তার প্রাথমিক স্টেজে আছে। তার আগে তার মেন্টাল কন্ডিশন গুলো যখন খারাপ হতে হতে এই সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, এটাও থাকবে না। আমি তো শুধু একটা পার্ট থেকে দেখছি। আমি একটা পার্ট থেকে দেখবো কেন? আমি না একটা স্যার, পার্ট থেকে আপনি দেখবো। আমি 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 সেটা বলি নাই, বললাম যে অরামের মধ্যে সেই জায়গাটা থাকে, কিন্তু একটা লুকায়িত সৌন্দর্য হ্যাঁ, তার থাকতেই ভিতরে পারে, থাকে। থাকতেই পারে। হ্যাঁ, তার এটা মনের মধ্যে এটা সব এই পরবর্তীকালে আছে, দেখবেন, আমি পরের ক্লাসেই দেখবো। মানে সেই মানে মানে বিভিন্ন রকম চিন্তা ভাবনা তাকে একদম মানে নাজেহাল করে ছেড়ে দিচ্ছি। এইটার ফলে তার এফেক্টটাতে তার মুখে আসবে। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, এটা আসবে তো। তখন কিন্তু এই চেঞ্জ গুলো বোঝা যাবে। এবং কেন কিন্তু শুরু করেছিল এইখান থেকেই শুরু করেছিল। অরামের তো এই জায়গাটাই তো আসল জায়গা না। অনেকগুলো বাঁচাতে পেরেছি, দু একটা আমি দিতে পারিনি, পেশেন্ট গুলো সত্যি সত্যি সুইসাইড করেছে, আমি বাঁচাতে পারিনি, বুঝতে পারিনি আমি। যেটা পার্থ বললো আমি বুঝতে পারিনি, এরকম আমার এগুলো কতগুলো আক্ষেপ আছে। খুব ঘনিষ্ঠ লোক কয়েকজনকে আমি বাঁচাতে পারিনি, আমি ধরতে পারিনি। আর কিছু বলবেন স্যার? আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, বলুন। লাস্ট প্রশ্ন, সেটা যে আপনি তো অনেক, আমরা পাই, আমি অনামের রুগী পাইনি এখনো পর্যন্ত, তা আপনি তো জীবনে অনেক অনামের রুগী পেয়েছেন,
তাহলে অরামের পেশেন্ট কি বেসিক্যালি খুব হতাশাবাদী হয়, মানে সে ইন্টেলেকচুয়াল হচ্ছে, বুদ্ধিমান হচ্ছে খুব? হতাশাটা অরামের পরবর্তীতে অনেকজন হবে না, বুদ্ধিমান হতে পারে। ওই ঘা খেতে খেতে হবে, ঘা খেতে খেতে হবে, চামড়াগুলো গুটিয়ে যাবে, তাড়াতাড়ি সে তাড়াতাড়ি তার ক্ষেত্রে হয়, কি বলে, তার স্বাস্থ্য হঠাৎ ভাঙতে শুরু করে, এবং সেখানে তার গুটিয়ে যায়, তার রংটাই পুরো চেঞ্জ হয়ে যায়। এবং এই যে ওর ইমোশন গুলো যেগুলো আসে, তার সঙ্গে মেন্টাল ওইগুলো সবকিছু সে নেগেটিভ দেখবে। ওগুলো পরে আসবে বলেই তো আমি এগুলো আর বলছি না, ওই জন্য চেপে যাচ্ছি। এরপরেই আছে, কেন বলেছে, কেন বাকি রাখেন নাই কিছু, কেন বাকি রাখেন নাই, পরের ক্লাসটা শুনুন না, তাহলে বুঝতে পারবেন। আজকে এই যে পদ্ধতি নিয়ে আলোচনা করা, এই পদ্ধতি নিশ্চয়ই আপনার কাজে লাগবে, 100% আমি শিওর হবে। অবশ্যই। ওই তো আগে সার্বিকতাটা দেখতে হবে। সার্বিকতা না পেলে ওয়ান সাইডেড ডিজিজ, যেটা ওয়ান সাইড ডিজিজ চিকিৎসা করার তো একটা পদ্ধতি আছে, সেইভাবেই এগোতে হবে। আচ্ছা স্যার, আর কারো কোনো প্রশ্ন আছে? আর প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা আলোচনা শেষ করব, কারণ অরম নিয়ে এখনো অনেক দীপেন, আমার পথ একটা চলা প্রশ্ন বাকি। আছে। হ্যাঁ স্যার, বলুন। দীপেন, বলুন আচ্ছা, স্যার। এই যে আমরা অরামের পেশেন্ট নিঃসন্দেহে বোঝার সুযোগ পাবো না, পাই না অনেক সময়, এটা ঠিক আছে, কিন্তু অরাম মানেই কি শুধু সুইসাইড? আর অন্য কোনো ওষুধ হতে পারে না? না না, And সুইসাইড হবে কেন? সুইসাইড হতেই হবে, সুইসাইড পর্যন্ত ও একটা স্টেজ পর্যন্ত গেলে সুইসাইড আসবে, তার আগেও না, তো আরাম পেয়ে যেতে পারি আমরা, হ্যাঁ হতে সুইসাইডের পারে, আগে। সেটা ঠিক আছে, কিন্তু আমারটা যদি অরাম না হয় সিফিলিনামও তো হতে পারে, কেরিয়ারও হতে পারে। আরে বাবা, যাই হোক না কেন, তার তো ইন্ডিকেশন থাকবে, অবশ্যই থাকবে। ইন্ডিকেশনটা আমাকে দেখতে হবে না। আমি তো এখানে কেন্টের বই থেকে পড়ছি, এবং কেন্ট যেটা বলতে চেয়েছেন বা আমি যেটা বুঝেছি সেইটাকে আমি এক্সপ্লেন করছি। আমি তো, আমার কথাটা বোঝা গেছে। হুম আমি হুম কেন্ট হুম। যদি সিভিলিয়ামকে টানে, সিভিলিয়ামকে আমিও টানবো, না টানলে আমি চুপ থাকবো, কারণ কেন্টের উপর দিয়ে আমি যাবো না, সে সাহস আমার নেই। সেটা সেটা মানলাম, সেটা মানলাম, কিন্তু যখন এক্সপ্লেনেশন দেবেন তখন তো এইগুলো আসলে মনে হয় সুবিধা হয় আমাদের। সেটা সেটা দেখবো, কেন না? পরিস্থিতি বুঝে কাজ করবো। যদি অরামটাকে ভালো চেনে তাহলে অসুবিধা হবে না তো, অরামটাকে তো ভালো চিনতে হবে, অরামটাকে ভালো চিনতে আসলে হলে অরামটাকেও ভালো চিনতে হবে, সিভিলিয়ানটাকেও ভালো চিনতে হবে, তবে দুটো হ্যাঁ, তুলনাটা করা যাবে। নালে তাহলে করা যাবে না। অরামটা পড়ানো হোক, আগে অরামটা হোক, তারপরে সিভিলির নামটা পড়া হবে, তারপরে দুটো তুলনামূলক আলোচনা হবে। দেখবি সিভিলিটিক মায়াজমও হয়ে গেল ওর সাথে হ্যাঁ, হয়ে সাথে। যাবে। তাও হবে, হবে। হ্যাঁ, যাই হোক স্যার, ঠিক এখনো আছে, অনেকটা রিপন বাকি স্যার আছে অনেকদিন আমাদের। পরে দেখছি। হ্যাঁ, চলো। ইনবক্সে আর আপনার নাম্বারটা দিয়ে দেবেন। হ্যাঁ, জি স্যার, আর ইনশাল্লাহ। আর প্রশ্ন না থাকলে আমি কিন্তু, আমরা বন্ধ করে দেবো। আচ্ছা স্যার, আর প্রশ্ন নেই, তাহলে আমরা আলোচনা এখানেই শেষ করছি। সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমরা পরবর্তী ক্লাসের জন্য মেসেজে জানিয়ে দেবো। শুভরাত্রি সকলকে। সকলকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিলাম। গুড নাইট। শুভরাত্রি।